22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। চীনা প্রেসিডেন্টের সফর মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারে টেকসই উন্নয়ন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। দারিদ্র্য বিমোচনে প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে বাংলাদেশ। বহুমাত্রিক সূচকের সবকটিতে সমান অগ্রগতি না হওয়ায় সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। এবং আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার আমনের বাম্পার ফলনের আশা কৃষকদের। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। 22 ঘন্টার সরকারি সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে এ সময় আবারও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শি জিনপিং। এদেশের মানুষের ডাকে সাড়া দিয়ে ঢাকা আসায় শেখ হাসিনাও তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনা প্রেসিডেন্টের বিদায় বেলায় পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সকাল 10:15টার দিকে চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি ভারতের গোয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়। সেখানে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে সকাল 9টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান শি জিনপিং। সেখানে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। শি জিনপিং এর সফর সময়ের পুরোটা সময় জুড়ে রাজধানী ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে দুদেশের সম্পর্কের যে উন্নতি হয়েছে তা অব্যাহত রাখতে পারলে মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম হবে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু পরিচালনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। এহসান জুয়েলের রিপোর্ট। সোনালী দিন কিংবা নতুন দিগন্তের সূচনা, চীনের প্রেসিডেন্টের সফরকে দুভাবেই ব্যাখ্যা করা হয়েছে দুদেশের সরকারি শীর্ষ পর্যায় থেকে। প্রথম দিনের সফরে মিলেছে সে নিশ্চয়তাও। রেকর্ড বিনিয়োগের যে সম্ভাবনা নিয়ে 30 বছর পর ঢাকায় পা রাখলেন চীনা প্রেসিডেন্ট, প্রাপ্তিও মিলেছে সমান তালে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ, সন্ত্রাসবাদ দমন, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে মিলেছে উন্নয়নের নিশ্চয়তা। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পেও বাংলাদেশের যোগদানের বিষয়টি এখন চূড়ান্ত। অনেক প্রাপ্তির এই সফর নিয়ে তাই আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইতিবাচকভাবে যদি তারা না দেখেন তাহলে তারা এখানে বিনিয়োগ কিভাবে কেন করবেন, বাংলাদেশে বিনিয়োগ করলে তার রিটার্ন আসবে সেটাই তো তারা মনে করেন। পরিকাঠামোর সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে পারলে তাদেরও লাভ হবে, সেই জন্যই তো তারা তাতে অর্থ বিনিয়োগ করতে চান। সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে তার যে অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময় যে উচ্চতায় পৌঁছেছে সেটি আর একটি ধাপে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হিসেবে এটিকে দেখা যায়। দুই জায়গার একটা চমৎকার সাযুজ্য কিন্তু চীনের প্রয়োজন এবং আমাদের প্রয়োজনের মধ্যে তৈরি হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার। অর্থনীতিবিদদের আশঙ্কা জায়গা তাই বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উপর। বিনিয়োগ অ্যাবজর্ব করার ক্ষমতা আমার আছে কি, দ্বিতীয় হচ্ছে যে বিনিয়োগের যে টাকা আমি পাচ্ছি সেই টাকা কি শর্তে আমি নিচ্ছি। বিভিন্ন ধরনের প্রভাব থাকে আঞ্চলিক রাজনৈতিক, সে তার মাধ্যমে এই ধরনের সফর খেলে দেখা যায় যে প্রকল্পের ভিতরে বাড়তি ব্যয়ের সংশ্লেষ থাকার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে। সেটিকে বাদ দিয়ে নির্মোহভাবে যদি ব্যয় এস্টিমেট করে যদি প্রকল্পগুলো প্রাক্কলন করে সেই অনুযায়ী ঋণ নেওয়া যায় তাহলে আমাদের যে ঋণের যে দায়ভার পড়ার ভবিষ্যতে মেটানোর যে দায়ভার সেটি কমে আসে। চীনের সঙ্গে প্রায় $100 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। তাই শুধু অভ্যন্তরীণ কাঠামো উন্নয়নে বিনিয়োগ নয়, তৈরি পোশাক ও চামড়া সহ বিভিন্ন খাতের বাণিজ্য বাংলাদেশ এগিয়ে এলে হবে সুষম উন্নয়ন, এমনটাই মনে করেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
এর আগে গতকাল চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য, অবকাঠামো, জঙ্গিবাদ দমন ও সমুদ্র সহযোগিতা বিষয়ে বাংলাদেশের 27টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর নিজ নিজ দেশের প্রতিনিধিরা চুক্তিগুলো স্বাক্ষর করেন। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় ও চুক্তিতে প্রাধান্য পায় সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ নিয়ে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। এ সময় দুই শীর্ষ নেতা উদ্বোধন করেন কনফুসিয়াস ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব ঢাকা, কর্ণফুলী মাল্টিলেন টার্নেল, পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, চট্টগ্রামে 1320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট সহ একটি ডেটা সেন্টার। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, চীনা প্রেসিডেন্টের এই সফর ও দুই নেতার আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক যে বহুমাত্রিকতা আছে সেটা আরো ডিপেন এবং ওয়াইডেন হবে এবং একই সাথে নতুন নতুন ক্ষেত্রে অনেক ধরনের উদ্যোগ আপনারা কামিং মান্থসে নিয়ে এসে দেখতে পাবেন। মেরিটাইম সেক্টরে একটা বড় ধরনের কোঅপারেশনের এমওইউ সই হয়েছে। এখানে পিওরলি বিজনেস, ট্রেড, ইনভেস্টমেন্ট, আইসিটি, ইনফ্রাস্ট্রাকচার এই ক্ষেত্রে হয়েছে। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ চায়নার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, দুই দেশের কোলাবোরেশনের ক্ষেত্রে, দুই দেশের কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যে গভীরতা ছিল ওইটা আরো গভীর হবে। এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরকে সফল দাবি করে দুই নেতা বলেছেন, দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছালো। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। এ সফরে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির ফলে বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত হওয়ার আশা করে জিনপিং বলেছেন, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন, সন্ত্রাস দমন ও সমুদ্র সীমা রক্ষায় একসঙ্গে কাজ করবে চীন বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে বিবৃতিতে জানান। হারুনুর রশিদ তালুকদার ও শেখ আমিনুর রহমানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গত ৩০ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম বাংলাদেশে এলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বেলা ৩টায় কড়া নিরাপত্তায় সুসজ্জিত গাড়িবহরে শি জিনপিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শি জিনপিং এর নেতৃত্বে দুদেশের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। এ সময় বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উত্থাপিত হয় আলোচনার টেবিলে। যৌথ বৈঠকের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেন শি জিনপিং। পরে দুজনের উপস্থিতিতেই স্বাক্ষরিত হয় সহযোগিতার 27টি চুক্তি ও সমঝোতা স্মারক। চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শেষে যৌথ বিবৃতিতে শি জিনপিং এবং শেখ হাসিনা বলেন, সফল এই সফরে নতুন উচ্চতায় পৌঁছালো দুদেশের কূটনৈতিক সম্পর্ক। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তি, কৃষি, যোগাযোগ ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা অব্যাহত থাকবে। বড় বড় প্রকল্পগুলোতে আরো সহযোগিতা করবে চীন। We have agreed to work closely and support each other on regional and international issues of mutual interest. We reached consensus on cooperation in key areas such as trade and investment, infrastructure, industry, power and energy, information and communication, technology and agriculture. বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী রাষ্ট্র চীন এবার তাদের সহযোগিতার হাত আরো সম্প্রসারিত করল। শি জিনপিং এর এই সফরে যে 27টি চুক্তি স্বাক্ষরিত হলো সেগুলো নিম্ন মধ্যম আয়ের বাংলাদেশকে মধ্যম আয় তথা উন্নত আয়ের বাংলাদেশে পরিণত করতে আরো এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করছে সংশ্লিষ্ট সবকটি মহল। সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বঙ্গভবনে যান শি জিনপিং। বৈঠকে আব্দুল হামিদ চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে গণমাধ্যমকে অবগত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব। শি জিনপিং বৈঠকে জানান, বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করবে চীন। এর আগে বেলা 11টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে শি জিনপিং অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
সেখানে তাকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে 3 বাহিনীর চৌকস দল সম্মান জানায় রাষ্ট্রীয় সালামে। এ সময় বিউগলে বেজে ওঠে চীন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিজনেস ফোরামে দুই দেশের মধ্যে 1360 কোটি মার্কিন ডলারের চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চীনের 15টি এবং বাংলাদেশের শীর্ষ 15টি প্রতিষ্ঠানের মধ্যে এই ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের ব্যবসায়ী সহ চীনের 50টি প্রতিষ্ঠানের প্রায় 100 ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠান শেষে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, চুক্তিগুলো বাস্তবায়ন করতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি চীন ও বাংলাদেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। এফবিসিসিআই সভাপতি বলেন, দ্রুতই এসব চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। এই চুক্তির ফলে বিসিআইএম ও বিবিআইএনও আরও এগিয়ে যাবে বলে জানান তিনি। 15টা কোম্পানির সাথে চীনের 15টা কোম্পানির চুক্তি সই হয়েছে। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের যে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে এবং আমাদের ভলিউম অফ ট্রেডও বৃদ্ধি পাবে। আমরা যে স্পেশাল ইকোনমিক জোন করতে যাচ্ছি, তার মধ্যে চট্টগ্রামের আনোয়ারা একটা বিশেষ এলাকাকে চীনের যারা বিনিয়োগকারী তাদের জন্য বরাদ্দ করা হবে। এই 13টা চুক্তি বাস্তবায়ন অবিলম্বে শুরু হয়ে যাবে এবং এই যে বিসিআইএম এর যে বিরাট একটা রিফর্ম শুরু হয়েছে, এইটার সাথে বিবিআইএন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, নেপালের সাথে বিসিআইএম। আমার আশা রাখা যায় এই দুটো মিলিয়ে চায়নার সাথে এখন আমাদের আগামীতে বিশাল সম্ভাবনা রয়েছে। আজকেই তার প্রমাণ। গেল কয়েক বছরে দারিদ্র্য বিমোচনে, বিশেষ করে হত দরিদ্র বিমোচনে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশের। তবে আয় রোজগারের দিক দিয়ে দরিদ্রতার বহুমাত্রিক সূচকের সবকটিতে সমান অগ্রগতি না হয় তেমন সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। এই অবস্থায় স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনে দরিদ্র পরিবারের শিশুদের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। 3 দশক আগে জামালপুর থেকে ঢাকায় এসেছেন মাজেদা বেগম। এ সময়ের মধ্যে অনেক কিছুই পাল্টে গেছে, বদলায়নি শুধু তার জীবিকা নির্বাহের উপায়। কারণ বাজারে সবজি কেনা বেচার তার এই ব্যবসা থেকে প্রতিদিনের লাভের টাকা যোগ হয় সংসারের নিত্য ব্যয়ে। 100 টাকা লাভ হয়, মনে হয় যে ঘর ভাড়া চলে। চাল কিনি, লবণ কিনি, তেল কিনি। উন্নতি তো চাই, মনে হয় যে এভাবে আর কতদিন। মধ্যমায়ের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশে জীবিকার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এসব মানুষের গল্প কোনো রূপকথা নয়। তবে আসার কথা হলো, গেল কয়েক বছর ধরেই উল্লেখযোগ্য হারে কমছে দরিদ্র মানুষটির সংখ্যা। যদিও প্রত্যাশা মতো পরিবর্তন আসছে না এসব মানুষের দৈনন্দিন জীবনে। কারণ হিসেবে এনজিওগুলো বলছে, দারিদ্র্য বিমোচনের সবগুলো সূচকে সমানতালে অগ্রগতি হচ্ছে না বাংলাদেশের। পাশাপাশি শহরাঞ্চলে দরিদ্র মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিকজ অফ ক্লাইমেটিক ডিজাস্টার গ্রাম থেকে শহরের লোকজন ভিড় জমাচ্ছে এবং এই লোকগুলির জন্য যে বেসিক নিডস, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে আসলে বহুমাত্রিক দারিদ্র্যের জায়গা থেকে আলটিমেটলি দারিদ্র্য আমাদের কমবে না। এদিকে বিশ্বব্যাপী হত দারিদ্র্য শূন্যের কোঠায় নামিয়ে আনতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এসডিজিতে, তা অর্জন করতে হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের শিশুদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। দারিদ্রতাকে টেকসইভাবে কমাতে চাই, তাহলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে দারিদ্রতার বিস্তার ঘটে সেইখানে খাত দিতে হবে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রি স্কুলিং, প্রাইমারি স্কুলিং এবং পরবর্তী পর্যায়ে তার যে সমস্ত স্কিলগুলো দরকার, সেইখানে সরাসরি সহায়তার ব্যবস্থা করতে হবে। বিশ্বব্যাংকের হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার 12.9% মানুষের অবস্থান হতদারিদ্র্য সীমার নিচে। আমাদের অর্জন অনেক বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্য আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে 3000-এর বেশি তাঁত কারখানা। শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়। পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাংলাদেশের সোনালী ব্যাংক ইউকে শাখাকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে 33 লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি।
আগামী ২৬ অক্টোবরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। জরিমানার বিষয়টি ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। মানি লন্ডারিং ঠেকাতে ২০১০ সালে সোনালী ব্যাংক ইউকে শাখাকে সতর্ক করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। ৪ বছরও এই ব্যবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হওয়ায় ৩৩ কোটি টাকা জরিমানা করে সংস্থাটি। সেই সঙ্গে আগামী ২৪ সপ্তাহের জন্য নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে সংবাদ সংবাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন শাখাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার হোসেন। ১০ থেকে ১৪-র ভেতরে সেই সময়ে এএমএল সিস্টেম কন্ট্রোলে কিছু উইকনেস ছিল ওই পিরিয়ডের সময়, সেই সময় সেটা করেছে। সেটার জন্য এটা আমাদের দিতে হবে ২৬-এ সবকিছু লেখা আছে ওখানে ২৬শে অক্টোবরের ভেতরে দিতে হবে আমাদের। এই ঘটনার পর আমানত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাংকের গ্রাহকরা, পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। আমার তো সোনালী ব্যাংক, আমি তো বিশ্বাস করি সরকারের ব্যাংক একটা সোনালী ব্যাংক হইয়া দেশ পয়সা যার বহুত আমার চিনা জানা মানুষের আমার এলাকার গ্রামত তারার উপায়টা কিন্তু হইতো। এই জরিমানার কারণে কমিউনিটি হতবাক। ব্যাংকের নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে কমিউনিটির আস্থা হারাতে বসছে। একসময় ব্রিটেনে সোনালী ব্যাংকের ৬টি শাখা থাকলেও নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ চুরি ও লোকসানের কারণে এখন মাত্র ৩টিতে এসে দাঁড়িয়েছে। আগামী ৩১শে ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি। এই সোনালী ব্যাংকের উপর বাংলাদেশি কমিউনিটি যে আস্থা ছিল তা এখন একেবারেই শূন্যের কোঠায়। বাংলাদেশে ব্রিটেন থেকে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর এই সোনালী ব্যাংকের আজকের দুর্নীতি অনিয়মের খেসারত দিতে হবে। এখন নতুন করে শঙ্কায় রয়েছেন বাংলাদেশি মালিকানাধীন ব্যাংকের এক্সচেঞ্জ হাউসগুলো। তাদের ধারণা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে আরো কঠোর নীতিমালা আরোপ করতে পারে সরকার। এফসি আসলে সোনালী ব্যাংকে যে ফাইনটা করেছে এটা আসলে পরোক্ষভাবে আমাদের উপরও আসবে। এখন ওরা আমাদেরকে আরো স্ট্রং ভাবে মনিটর করবে, যেটা হলো আমাদের আসলে রেমিটেন্স ফ্লোটা আলটিমেটলি আমরা মনে করছি কমে যাবে। কিভাবে আমাদেরকে মনিটর করবে এখন খুব তীক্ষ্ণভাবে যে আমরা কি করছি, এবং যেহেতু আমরা ব্যাংকের সাবসিডিয়ারি, এই ঘটনার কারণে মানুষ এখন ব্যাংকে গিয়ে টাকা পাঠাতেও হইতে পারে ভয় পাবে এবং এই কারণে হুন্ডি বেড়ে যেতে পারে। ব্যাংকটির বৈদেশিক কার্যক্রম ও এক্সচেঞ্জ হাউসের বিষয়ে জানতে এই মাসের শেষে যুক্তরাজ্যে আসছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নানামুখী সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। অধিকাংশ শীতাতাপ মেশিন ও প্রিন্টার নষ্ট। জেনারেটর না থাকায় কোটি টাকা মূল্যের এই মেশিনগুলো অকার্যকর হয়ে পড়ছে। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পাশাপাশি তাদের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে উচ্চ মূল্যে করাতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। কর্তৃপক্ষ বলছে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের কার্যক্রম এখন অনেকটাই অকার্যকর। এ বিভাগের এমআরআই, সিটি স্ক্যান, সাধারণ এবং ডিজিটাল এক্স রে মেশিন সহ অধিকাংশ মেশিন নিয়ন্ত্রিত হয়ে থাকে নির্দিষ্ট একটি তাপমাত্রার উপর। কিন্তু শীতাতপ মেশিনগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় জরুরি পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো এখন অচল। এতে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে। পাশাপাশি তাদেরকে বাইরে ল্যাবে গিয়ে উচ্চ মূল্যে করাতে হচ্ছে সব পরীক্ষা। সিটি স্ক্যান খারাপ থাকাকালীন আমরা বাইরে সিটি স্ক্যান করার জন্য আসছি। ওইটা ভালো হলে আমাদের জন্য সুবিধা হতো, কম পয়সায় আমাদের জন্য উপকার হতো। শুধুমাত্র ম্যানুয়াল এক্স রেগুলো হচ্ছে, যেরকম আমাদের ডিআর, সিআর এগুলা একটা হচ্ছে না। তার এক নাম্বার কারণ যেটা হচ্ছে এসি গুলা খুব ভালো করে দিয়ে গেলেও দেখা যাচ্ছে যে এই 8 দিন 10 দিন ভালো থাকতেছে, তারপরে আবার এসি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে রংপুর বিভাগের একমাত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিদ্যুতের জন্য বিকল্প কোনো জেনারেটর না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে আগুনে পোড়া রোগীদের। বার্নের পেশেন্টকে খুবই একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখা খুবই প্রয়োজন। এই জন্য এসিটা অতিবে জরুরি। ইলেকট্রিসিটি নেই, তখন এসি আমরা চালাতে পারছি না। আর যেহেতু জেনারেটর সংযোগ তখন আমরা পাচ্ছি না, তখন তো স্বাভাবিকভাবেই পেশেন্টের অনেক কষ্ট হচ্ছে। হাসপাতালের পরিচালক সমস্যাগুলোর কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন। আমাদের সরকারি হাসপাতালের বেশিরভাগ যন্ত্রপাতি মেরামত করে নিমিম। আমরা কিছু খারাপ হলে সাথে সাথে ওদেরকে জানাই, ওনারা এসে এটা ঠিক করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে প্রতিদিন গড়ে 3.5 থেকে 400 রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ইতিমধ্যে মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে শরীয়তপুরের নাওডোবা পর্যন্ত 10 কিলোমিটারের বেশি অ্যাপ্রোচ সড়ক তৈরি হয়েছে।
কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটের যাত্রীদের দাবি, অ্যাপ্রোচ সড়ক চালু করে কাওড়াকান্দি ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তর করা হলে 2.5 কিলোমিটারের নৌপথের দূরত্ব কমার পাশাপাশি ভোগান্তি কমবে। অবশ্য জানুয়ারিতে কাঁঠালবাড়ি পয়েন্টে কাওড়াকান্দি ফেরিঘাটটি স্থানান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক পথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটটি চালু হয় 1986 সালে। শীতে ঘন কুয়াশা, বর্ষায় তীব্র স্রোত ও গ্রীষ্মে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হয়। এতে 14 কিলোমিটার দূরত্বের এই নৌপথের হাজার হাজার যাত্রী ও চালককে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়েছে। এ রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা বলছেন, দ্রুত অ্যাপ্রোচ সড়কটি খুলে দিয়ে কাওড়াকান্দির ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তর করা হলে নৌপথের দূরত্ব 2.5 কিলোমিটার কমে যাবে। কাঁঠালবাড়ির নৌপথটা চালু হলে আমাদের দূরত্ব কমে যায়, আমরা সহজে পার হতে পারবো। শর্টকাট হবে, রাস্তা ভালো হবে, যানজট কম হবে। সরকারকে কাছে চাওয়া যাতে আমাদের ঘাটটা কাঁঠালবাড়ি ঘাটটা দ্রুত চালু করে। কাঁঠালবাড়ি ফেরিঘাটটি চালু হলে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি যানজট অনেকটাই কমে আসবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়ি ঘাটটা হস্তান্তর করা হলে নৌপথের দূরত্ব কমে যাবে এবং ফেরি গাড়ি, বাস, ট্রাক পারাপারের দূরত্ব ব্যবস্থা নেওয়া যাবে। সবার সুবিধার্থে আগামী জানুয়ারিতে কাঁঠালবাড়ি পয়েন্টে কাওড়াকান্দি ফেরিঘাটটি স্থানান্তর করা হবে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যাত্রী সেবা আরো দ্রুত করার জন্য এবং আরো পরিবহন দ্রুত হওয়ার জন্য কাওড়াকান্দি ঘাটকে কাঁঠালবাড়ি ঘাটে স্থানান্তরের সমস্ত কিছু লঞ্চ, স্পিডবোট এবং ফেরিঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে 17টি ফেরি, 86টি লঞ্চ ও 250-র বেশি স্পিড বোটে প্রতিদিন 30,000-এর বেশি যাত্রী চলাচল করে। সময় সংবাদ, মাদারীপুর। কয়েক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আমদানি করা রসুনের পাইকারি দর। ভারতীয় পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে দেশি পেঁয়াজ, আদা আর আলুর বাজার। এদিকে ক্রমেই চড়া হচ্ছে চালের বাজার। কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে নাজিরশাইল, মিনিকেট সহ অন্যান্য চালের দাম। বোতলজাত সয়াবিন, চিনি আর মসুর ডালের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে খোলা সয়াবিন আর পাম তেলের দাম। মাসখানেক ধরেই রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বেড়েছে আমদানি করা রসুনের দাম। প্রকারভেদে প্রতি কেজি রসুনের সর্বোচ্চ দাম উঠেছিল 180 থেকে 220 টাকা পর্যন্ত। তবে চলতি সপ্তাহে এসে রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে। দেশি পেঁয়াজের বাজার দরে কোনো পরিবর্তন না আসলেও কেজিতে 8 টাকা বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম, যদিও কিছুটা কমেছে আদা আর আলুর দাম। ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে দুর্গাপূজার ছুটিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি আমদানি ভালো হওয়ায় রসুনের দাম আরো কমবে বলেই আশা তাদের। 15 দিন আগে যে পেঁয়াজ ছিল আমরা 14-15 টাকায়, পেঁয়াজ এখন 24-25 টাকা, অনেকেই বাড়তি। ওই যে বর্ডার বন্ধ, সেই কারণে যে সময় ইন্ডিয়ান পেঁয়াজ 15 টাকা 16 টাকা বেশি, তখন দেশি পেঁয়াজ আমরা 25-26 টাকা বিক্রি করছি, সেই হিসাবে দেশি পেঁয়াজ দাম বাড়ে নাই। তবে সে তুলনায় বেশ চড়া চালের বাজার। কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে নাজিরশাইলের দাম। 4 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 48 টাকা দরে। একই অবস্থা আটাশ, বাসমতি সহ অন্যান্য চালের দামেও। এমন হারে বাড়া বাড়ছে, 15 দিনের ভিতরে বস্তায় 400-500 টাকা বেড়ে গেছে। ইন্ডিয়াতেই চালের দাম বেশি হওয়াতে আমাদের মোটা চালের আমদানিটা বন্ধ হয়ে গেছে। দাম বাড়লে কাস্টমার মনে করে যে দাম হয়তো আর একটু কমবে, সেজন্য তারা একটু ইয়াতে থাকে, একটা অবজারভেশনে থাকে। বেড়েছে বোতলজাত সয়াবিনের দামও। কেজিতে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 টাকা দরে, যদিও আগের দামেই বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। দেশি মসুর ডালের দাম কিছুটা বাড়লেও কমেছে খেসারি আর মুগ সহ প্রায় সব ধরনের ডালের দাম। প্রতি লিটার 6 টাকা বাড়ছে, 5 লিটার 30 টাকা প্রতি ক্যানে। আর খোলা তেল আছে আপনার 88 টাকা কেজি। শীতের কিন্তু সয়াবিনের চাহিদা বেশি, পামের চাহিদা কমে যায় কারণ ওটা জমাট হয়ে যায়। কিছুটা বেড়েছে চিনির দামও, তবে সব ধরনের মশলা, আটা, ময়দা আর গুঁড়ো দুধের দাম রয়েছে অপরিবর্তিত। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকা এবার আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন রাজশাহী অঞ্চলের কৃষক। যদিও তারা কিছুটা চিন্তিত প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে। কেউ কেউ কৃষি বিভাগের সহযোগিতা না করার অভিযোগ করলেও কর্মকর্তাদের দাবি কৃষকদের ভালো ফলন পেতে সহায়তা করা হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মাঠের পর মাঠ, চারদিকে কেবলই সবুজ আর সবুজ। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ প্রকৃতি জুড়ে এমনই রোপা আমন ধানের সমারোহ। চলতি আমন মৌসুমের শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে উষ্ণতাপ্রবণ এই অঞ্চলে। এতে দ্রুত বেড়ে উঠেছে আমনের চারা।
শীষ থেকে ধান বেরোতে শুরু করেছে অনেক জমিতে, দোল খাচ্ছে বাতাসে। তাই জমি পরিচর্যার কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ কমলেও এবার বাম্পার ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য পাবার আশা কৃষকদের। এখন পর্যন্ত কোনো গাছে পোকা টাকা লাগায়নি ধানে, আশা আছে ভালো ফলন হবে। গত বছর সেরকম দাম ছিল না, এবছর আছে মোটামুটি, খুব খারাপ নয়, ভালোই আছে। 1000 টাকা, 900 টাকা, 800 টাকা এরকম ধান হলে ব্যবসা কৃষকের হবে। অবশ্য শেষ মুহূর্তে পোকার আক্রমণের পাশাপাশি কৃষকদের বড় ভয় বৈরী আবহাওয়াকে নিয়ে। সে সাথে কৃষি বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা না পাবারও অভিযোগ করেছেন কেউ কেউ। কত বলে প্রতিদিন আসে, মাঝে মাঝে আসে, তো কই কি বীজ দেওয়া কাজ হয় না। কৃষিটা আসবে, কোনো সাজেশন টাজেশন দেবে, এরকম ধরেন আসে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন উল্টো কথা। কৃষকদের সাথে সমাবেশ করছি এবং সন্ধ্যাবেলা আমরা লাইট ট্রেপিং এর ব্যবস্থা করতেছি, যাতে করে কোনো প্রকার আক্রমণ শনাক্ত করার সাথে সাথে আমরা দমনের ব্যবস্থা করতে পারি। ওভারঅল বর্তমান পর্যন্ত যে আমন ধানের অবস্থা অত্যন্ত সুন্দর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জেলায় ৭৫,০০০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯৫,৫০০ মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে ফার্নিচার মেলা। সেখানে আছেন রিপোর্টার তানিন মেহেদি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। কাজল, 6 দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলার আজকে সমাপনী দিন এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল 10টা থেকে এই ফার্নিচার মেলার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন যেরকম ফার্নিচার মেলা উন্মুক্ত থাকে, আজকেও তেমন উন্মুক্ত থাকবে। যদিও আজকে মেলার সমাপনী দিন রয়েছে, আমরা এখানে মেলার যারা আয়োজক রয়েছেন কিংবা যারা এখানে ফার্নিচার নিয়ে শোরুমের যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা এখানে শোরুম ফার্নিচার নিয়ে এখানে এসে তারা যেটি বলেছেন আমাদেরকে যে এবছরের যে ফার্নিচার মেলা, এখানে তারা মোটামুটি ক্রেতা দর্শনার্থীদের কাছ থেকে সাড়া পেয়েছে। তবে খুব যে বেশি ভালো বেচা কেনা হয়েছে তেমনটি কিন্তু নয়, তবে তারা মোটামুটি সন্তুষ্ট এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তবে আমরা বেশ কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম বেশ কয়েকটি ফার্নিচার শোরুমে। তারা যেমনটি তারা দাবি করেছে যে ফার্নিচারের যে মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবার 13তম জাতীয় ফার্নিচার মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং তারা যেটি দাবি করেছেন বিক্রেতারা যে দেশীয় যে ফার্নিচারগুলো এখন তৈরি হচ্ছে, সেই ফার্নিচারগুলো কিন্তু আন্তর্জাতিক মান বজায় রেখে এখন তৈরি হচ্ছে। দেশীয় যারা নির্মাতা রয়েছেন তাদের হাত ধরে, ডিজাইনারদের হাত ধরে আন্তর্জাতিক মানের যে ফার্নিচার কিন্তু এখন দেশে প্রস্তুত হচ্ছে। সেই কারণে তারা দাবি জানিয়েছিলেন যে এখন যে দেশীয় পরিমণ্ডলে যে ফার্নিচার মেলাটি হচ্ছে, এটি যাতে আন্তর্জাতিক রূপ পেতে পারে, আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে, অর্থাৎ আন্তর্জাতিক বা ফার্নিচার মেলার আয়োজন করা হবে এরকম তাদের প্রত্যাশা রয়েছে, এমনটি তারা দাবি করছেন। যদিও আমরা এখন পর্যন্ত যারা আয়োজক রয়েছেন, আয়োজকদের কাছ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো আশ্বাস পাইনি যে তারা এ ধরনের আন্তর্জাতিক ফার্নিচার মেলার আয়োজন করবেন বা কি। তবে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি কাজল, যে আজকে মেলার সমাপনী দিন যেহেতু কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় ঘন্টাখানেক আগে মেলা প্রাঙ্গণটি সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে, তো এই জন্য হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে মেলা প্রাঙ্গণের ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম। যদিও আমরা গতকালকে দেখেছিলাম যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। যদিও আজকেও সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যদিও রাস্তা যানজটের কারণে হয়তোবা আজকে ঢাকা শহরে কিছুটা যানজটের কারণে ক্রেতা দর্শনার্থীরা এখনো আসতে শুরু করেননি। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলি, তারা প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলা প্রাঙ্গণে ক্রেতা এবং দর্শনার্থীর উপস্থিতি, দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাবে, তারা এমনটি প্রত্যাশা করছেন। এবং যেহেতু সন্ধ্যার পরে অর্থাৎ রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে, সেই কারণে তারা আশা করতেন যে মেলার আজকের যে সমাপনী দিনেও তারা তাদের যে ফার্নিচার রয়েছে ফার্নিচার তারা বিক্রি করতে পারবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখছে কাজল, যে অনেক শোরুমে আমরা দেখেছি যে ডিসকাউন্ট চলছে, অর্থাৎ মেলা উপলক্ষে বিশেষ ছাড়েও কিছু ছাড় 10% থেকে শুরু করে 20% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন ফার্নিচারের উপরে। এবং
আমরা দেখেছি যে কয়েকটি শোরুমে নতুন নতুন ডিজাইনের কিছু ফার্নিচার এসছে নতুন ধারণা নিয়ে। তো সেগুলো আমরা দেখেছি যে ক্রেতাদেরকেও বেশ আকৃষ্ট করছে, এমনটি আমরা দেখছি। তবে আমরা দরদামের বিষয়ে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে দরদামের বিষয়ে আসলে কিছুটা দর কষাকষি করেই আসলে এখান থেকে ফার্নিচার আর কিনতে হচ্ছে, এমনটি তারা দাবি করছেন। তো কাজল, আমার কাছে এই ছিল ফার্নিচার মেলার এখনকার মতো সব শেষ খবর। কাজল। দর্শক, বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলমান ফার্নিচার মেলা থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানিম মেহেদি। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্ধ হয়ে গেছে 3000-এর বেশি হস্তচালিত তাঁত কারখানা। আর যেগুলো চালু আছে সেগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই অবস্থায় শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবিতে ডেস্ক রিপোর্ট। তাঁতপল্লী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে 3000-এরও বেশি হস্তচালিত তাঁত কারখানা। একসময় উপজেলার বিভিন্ন গ্রাম দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর থাকলেও এখন শুনশান নীরব। যন্ত্রচালিত পাওয়ার লুমের আধিক্য এবং রং ও সুতার দাম বৃদ্ধি পাওয়ায় দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত কারখানা। পাওয়ার লুমের চাহিদা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমাদের এলাকার ইয়াগুলি বন্ধ হয়ে গেছে। এখন সাড়ে বাঞ্ছারামপুরে আপনার প্রায় 500-700 মতন তাঁতি আছে বিভিন্ন ইউনিয়নের ভিত্তিক। এখন কাজ খুব কম, মালিকে কেনা বেচা করা পারে না, তার জন্য আমাদের কাজ দিতে পারে না। তবে বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে স্বল্প পরিসরে কিছু কারখানা চালু থাকলেও বেড়ে চলেছে লোকসানের বোঝা। আর এখনো যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা রয়েছেন চরম বিপাকে। হস্তচালিত তাঁত ছাড়াইয়া এটাতে বিরাট লোকসান আসে, এখানে কষ্টে পোষায় না। বিভিন্ন কষ্ট মিলিয়ে দেখা যাচ্ছে যে তাঁতিদের প্রতি এক থান লঙ্গিতে 100 টাকা লস। সংসারে ঠিক মতো চালাইতে তাঁতি করে চলন লাগে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিগত কারণে এই শিল্পের কিছুটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছেই, তাদের স্বার্থে সরকারি একটা প্রণোদনা আবশ্যক। অবশ্য ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের যে দপ্তরগুলোতে এই রিলেটেড আছে সেগুলোর সাথে যোগাযোগ করে অত্র অঞ্চলের এই ঐতিহ্যকে পুনরায় ফিরে আনার জন্য আমাদের কর্মসূচি থাকবে। 2003 সালের সবশেষ জরিপ অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলায় 3500-এর মধ্যে মাত্র 400 তাঁত কারখানা চালু রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে এবং দেশের বাইরে প্রিয়জনের কাছে উপহার পৌঁছে দিতে এবং অনলাইনে কেনাকাটার মাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম উৎসববিডি.com। গতকাল রাজধানীর একটি হোটেলে পোর্টালটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসববিডি.com-এর ম্যানেজিং পার্টনার রায়হান জামান, ম্যানেজিং ডিরেক্টর রূপা জামান, সংসদ সদস্য নায়েম রাজ্জাক ও সোনিয়া বশির কবির। ফুল, শাড়ি, ডিজিটাল ক্যামেরা সহ প্রায় 4000 পণ্য রয়েছে সাইটটিতে। খুলনায় উইনসিকিউর সফটওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান কেয়ারি সফটওয়্যারের প্রমোশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। খুলনার সিটি ইন হোটেলে এই কনফারেন্স হয়। কনফারেন্সে কম্পিউটারের উইন্ডোজ সুরক্ষায় উইনসিকিউরের সফল কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান। কনফারেন্সে বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং কম্পিউটার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীনের ঋণের পরিমাণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে বলেও জানান তিনি। চীন এবং পর্তুগালের বাণিজ্যিক সমঝোতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশটির বিভিন্ন শহরে গেল 9 মাসে 1 কোটি মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে। দেশটির বেকারত্ব হার নেমে এসেছে 5%। তবে উন্নয়ন স্থিতিশীল রাখতে 2017 সালের জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। 2016 সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে 6.5%। জ্বালানি তেলের দরপতনের ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরই সরকারি ব্যয় 71% পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
বিশ্বের বৃহত্তম 20টি অর্থনীতির দেশের মধ্যে সর্বোচ্চ ব্যয় কমানোর ঘোষণা দিল সৌদি আরব। চলতি বছরের শেষ 3 মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় কমিয়ে $2000 কোটি নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। 2015 সালে যা ছিল $7000 কোটি। ব্যয় সংকোচনের অংশ হিসেবে বোনাস দেয়া বন্ধ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমানো সহ মন্ত্রী পর্যায়ের সদস্যদের বেতন 20% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি তেল রপ্তানিকারক দেশটি। চলতি বছর দেশটির প্রবৃদ্ধি হতে পারে 0.6%। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। 22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। চীনা প্রেসিডেন্টের সফর মধ্যম আয়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারে টেকসই উন্নয়ন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। দারিদ্র্য বিমোচনে প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে বাংলাদেশ। বহুমাত্রিক সূচকে সবকটিতে সমান অগ্রগতি না হওয়ায় সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। এবং আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার আমনের বাম্পার ফলনের আশা কৃষকদের, তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তা। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।